হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? গত এপ্রিল মাসে আমরা করেছিলাম দার্জিলিংয়ের একটি ছোট ফ্যামিলি ট্রিপ। এনজেপি থেকে শিটং পৌঁছেছিলাম ভায়া NH55 হিলকাট রোড। শিটংয়ে আমরা ছিলাম 2 রাত্রি, সেখানে সাইট সিইং করে পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম তিনচুলে। তিনচুলেতে ছিলাম 1 নাইট। তারপর দিন তিনচুলের থেকে আমরা দার্জিলিং গেছিলাম, আর দার্জিলিংয়ে ছিলাম 2 নাইট। শিটং ও তিনচুলের ভিডিও চ্যানেলে পোস্ট করা আছে, আগ্রহীরা চাইলে দেখতে পারেন। আর আজ আমরা যাব তিনচুলের থেকে দার্জিলিং। রাস্তায় দেখে নেব কিছু সাইট সিইং পয়েন্ট। 2 দিন আমরা থাকবো দার্জিলিং, আর শেয়ার করব এই ভিডিওতে সেই অভিজ্ঞতা। 30 এপ্রিল সকাল। আজ বেরিয়ে পড়ব দার্জিলিংয়ের উদ্দেশ্যে তিনচুলের থেকে। এটা হামরো হোমস্টে, যেখানে আমরা ছিলাম। খাবার দাবার, পরিবেশন সবকিছুই খুব সুন্দর। সবাই রেডি হচ্ছে, তাই আমি ভাবলাম একটু আশেপাশে হেঁটে ঘুরে নিই। খুব শান্ত নিরিবিলি পরিবেশ। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যেহেতু আমাদের সাথে সিনিয়র সিটিজেন ছিল, তাই আমরা এনজেপি টু এনজেপি গাড়ি বুক করে নিয়েছিলাম। 3000 টাকা পার ডে আমাদের পড়েছিল। তিনচুলের থেকে এগিয়ে এসে আমরা হল্ট করলাম গুম্বাধারা ভিউ পয়েন্ট। এই চা বাগানটা খুব সুন্দর। নিচে চলছিল একটা কাপলের প্রি ওয়েডিং শ্যুট। এই দার্জিলিংয়ে এখন বেশ অনেকেই আসছে প্রি ওয়েডিং শ্যুট করার জন্য। চা বাগানটা খুবই সুন্দর। মাঝখান দিয়ে জিগজ্যাগ রোড। আমরা কিছুটা সময় এখানে কাটালাম। ওয়েদার ক্লাউডি ছিল, কাঞ্চনজঙ্ঘা খুব অল্পই দেখা গেছে। এরপর আমরা এলাম লামাহাটা পাইন ফরেস্ট বা লামাহাটা ইকো পার্ক। 20 টাকা টিকিট এখানে। পার্কটা খুব সাজানো গোছানো, সুন্দর। উপরে পুরো পাইন জঙ্গল। এই পার্কের উপরের দিকে একটা স্যাক্রেড লেক আছে। বেশ কিছুটা উপরে হেঁটে যেতে হয়। ছোট একটা ট্রেকিং বলা যেতে পারে। আমাদের সাথে সিনিয়র সিটিজেন ছিল, তাই আমরা এটা স্কিপ করেছি। সাথে এই সময় এই লেকটা শুকনো থাকে, কারণ এটা ম্যানমেড লেক। বৃষ্টির সময় এই লেকটা ভরা থাকে। এখানে কিছুটা সময় কাটালাম। ট্রি হাউসে আমরা উপরে উঠলাম। তারপরে আমরা এগিয়ে চললাম নেক্সট গন্তব্যে। তো আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে জোরবাংলো বাজার, আর এটা জোরবাংলো মোড়। বাঁদিকে চলে যাচ্ছে কার্শিয়ংয়ের দিকে, সাথে এনজেপিও যাওয়া যাবে। আমরা যাব ডান দিকে, ঘুমের দিকে, ঘুম হয়ে দার্জিলিং। আর এখান থেকেই দেখ শুরু হয়ে যাবে আবার আমাদের সাথে রেল লাইন, টয় ট্রেনের যেই ছোট রেল লাইন, ন্যারো গেজ। আমরা এখন ক্রস করছি ঘুম রেলওয়ে স্টেশন। ভারতের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন এটা। ব্রিটিশ টাইমে এটা তৈরি হয়েছিল। জয় রাইড যেগুলো হয় সেগুলো এই ঘুম স্টেশন অবধি আসে, এসে আবার ফিরে যায়। তো বাঁদিকে ঘুমকে রেখে আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। এখন যেখানে দাঁড়ালাম এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি বা সামথিং চোলিং মনেস্ট্রি। এই দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মনেস্ট্রি এটা। এই মনেস্ট্রিটা এস্টাবলিশ করেছিলেন একজন মঙ্গোলিয়ান মঙ্ক, সকপো সেরাপ গায়স্তো। আর এই এস্টাবলিশমেন্ট হয়েছিল 1850 সালে। তো বোঝাই যাচ্ছে অনেক পুরনো এই মনেস্ট্রি। আর দার্জিলিং থেকে এর দূরত্ব প্রায় 8 কিলোমিটার। ভেতরে আপনি দেখতে পারবেন বিশাল বড় মৈত্রী বুদ্ধার একটা স্ট্যাচু, টিবেটিয়ান আর্ট ও আর্কিটেকচারের বিভিন্ন নমুনা, সাথে বিভিন্ন পুরনো দিনের ওয়াল পেন্টিং, টিবেটিয়ান ওয়াল পেন্টিং। তো এবার আমরা এসে হল্ট করলাম বাতাসিয়া লুপ। এই দার্জিলিংয়ের ট্যুরিজমের ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেস এটা।
এই বাতাসিয়া লুপ অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল টয় ট্রেনের যে চড়াই সেটা লাঘব করার জন্য। পরে এটাকে অ্যাজ আ পার্ক বানিয়ে দেওয়া হয় আর একটা ট্যুরিস্ট স্পট হয়ে যায়। সাথে এখানে মাঝখানে আছে গোর্খা মেমোরিয়াল, যে গোর্খা ভাইরা বর্ডারে শহীদ হয়েছিল তাদের স্মৃতি হিসাবে এই মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে। খুব পরিষ্কার দিনে এখানে দূরের অনেক পাহাড়, গ্রাম ও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে দেখতে পাবেন অনেকেই গরম জামা কাপড় বিক্রি করছে, যেগুলো উলের ড্রেস যেগুলো। সাথে নেপালি পোশাক পরে ছবি তোলারও ব্যবস্থা আছে এখানে। অনেকেই টয় ট্রেনের সামনে যে ছবি তুলছে। সাথে পাহাড়ি ফুলের বিভিন্ন গাছ দিয়ে এই পার্কটা সাজানো। ওভারঅল একটা খুব সুন্দর জায়গা সময় কাটানোর জন্য। এই সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডালি মনেস্ট্রি, ডান দিকে দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য লার্জেস্ট মনেস্ট্রির মধ্যে একটা। এই ডালি মনেস্ট্রি ক্রস করেই কিছুটা এগিয়ে ডান দিকে পড়বে পাহাড়ি সোল, যেটা আমাদের হোটেল, যেখানে আমরা দার্জিলিংয়ে থাকবো। আর পাহাড়ি সোলের অপোজিটেই আছে ডালি ফটক ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে পাওয়া যাবে দার্জিলিং আপ ডাউন করা শেয়ার গাড়ি 20 টাকা দিয়ে। ওই ডালি ফটক থেকে রাস্তা একটা বাঁদিকে চলে যাচ্ছে, যেটা যাবে হচ্ছে রক গার্ডেন্সের দিকে। আর এখান থেকে এরিয়াটা খুব কনজেস্টেড হয়ে যাবে, জনবসতিও বেশি দেখা যাবে। আভা আর্ট গ্যালারি আমরা ক্রস করছি। দার্জিলিং সাইট সিইংয়ের মধ্যে এইটা একটা পয়েন্ট, আগে ছিল কিন্তু এখন অনেকেই যায় না। আর বাঁদিকে দেখা যাচ্ছে স্মার্ট বাজার। এই স্মার্ট বাজার দেখা যাওয়া মানেই আমরা প্রায় দার্জিলিং স্টেশনের কাছাকাছি চলে এসেছি, দার্জিলিং টয় ট্রেন স্টেশন। সামনে দেখা যাচ্ছে দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড। পৌঁছে গেছি দার্জিলিং মেন টাউন। এই সামনেই দেখা যাচ্ছে লোকো শেড, স্টিম ইঞ্জিনের যে লোকো শেড। আর সোজা যেটা দেখা যাচ্ছে বাঁদিকে, এটা হচ্ছে দার্জিলিং টয় ট্রেন স্টেশন। আর উপরে ডান দিকে একটা চার্চ দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেন্ট কলম্বা চার্চ, দার্জিলিং স্টেশনের ঠিক উপরে। বাঁদিকে দার্জিলিং স্টেশন, ডান দিকে লোকো শেড, দার্জিলিং হেরিটেজ টয় ট্রেনের লোকো শেড বা ইঞ্জিনের লোকো শেড বলা যেতে পারে। এই ক্লক টাওয়ার মতো করা রয়েছে। ওই সামনেই যেটা দেখা যাচ্ছে, এইগুলো টয় ট্রেনের বগি দিয়ে একটা ক্যাফে মতো নতুন বানিয়েছে। এখানেও অনেকগুলো হোটেল আছে। এই সামনেই চক বাজার, এখানেও অনেকে থাকে। বেশ বাজেট হোটেল এখানে পাওয়া যেতে পারে। এই মোড় থেকে বাঁদিকে চলে গেলে চক বাজার, আর সোজা আমরা উপরে গেলে পেয়ে যাব ম্যাল রোড। আমরা বাঁদিকেই ধরবো চক বাজারের দিকে, কারণ আমরা প্রথমে যাব এখন হ্যাপি ভ্যালি টি স্টেট, তারপরে আমরা দেখব হচ্ছে জাপানিজ টেম্পল পিস পাগোডা, সেটা দেখেই আমরা হোমস্টে যাব। তো চক বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুবই কনজেস্টেড এরিয়া। এটা জেনারেলি একটা ওয়ান ওয়ে, এই জায়গাটা ওই দিক দিয়ে নিচের দিকে গাড়ি আসছে আর এটা উপরের দিকে যাচ্ছে। একটা বড় মার্কেট এটা, এখানে রেগুলার ইউজের সব কিছুই পাওয়া যেতে পারে। খাবার দাবার, স্টেশনারি, গ্রসারি সব কিছুই অ্যাভেলেবেল আছে। জামা কাপড়, যা যা ডেলি আমাদের লাইফে দরকার সব কিছুই এখানে পাওয়া যেতে পারে। এই দার্জিলিংয়ের সবথেকে বড় মার্কেট এটা। আমি দার্জিলিং যখনই আসি এই মার্কেটে একদিন এসে কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করি, সব দেখি, বাজার ঘুরি, আমার বেশ ভালোই লাগে। আর এই সামনেই বাঁদিকে দেখতে পাচ্ছেন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, শেয়ার গাড়ি এনজেপি যাওয়ার জন্য। আর সামনেই বাস স্ট্যান্ড, আর সামনেই বাস দাঁড়িয়ে রয়েছে শিলিগুড়ি টু দার্জিলিং, যেই বাসগুলো শেয়ার বাস ডেলি রুটে যাওয়া আসা করে, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো ফাইনালি আমরা চলে এলাম হ্যাপি ভ্যালি টি গার্ডেন, কিন্তু আনফর্চুনেটলি প্লাকিং সিজন বন্ধ হয়ে গেছে। তো এখন সেই ট্যুর, গাইডেড ট্যুরটা আর হচ্ছে না, যে চা কী করে ম্যানুফ্যাকচার করা হয় ইত্যাদি, কিন্তু বাগান ঘোরা যেতে পারে।
এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গভর্নর হাউস মোড়। বাঁদিকে রাস্তাটা চলে যাবে অবজারভেটরি হিল ভিউ পয়েন্টের দিকে। সেখান থেকে সোজা গেলে একদম দার্জিলিং ম্যালে পৌঁছে যাবেন আপনারা। সামনেই বাঁদিকে দেখা যাচ্ছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, ডান দিকে হচ্ছে ভানু ভবন। এই ভানু ভবন আপনারা বিকালের দিকে আসতে পারেন। এখন যে লোকাল শপগুলো যেগুলো ফুটপাতে বসতো সেগুলোকে সব তুলে দেওয়া হয়েছে ম্যাল থেকে, তুলে এই ভানু ভবনে শিফট করে দেওয়া হয়েছে। তো আমরা পৌঁছে গেলাম চৌরাস্তা। দার্জিলিং চৌরাস্তা খুবই ফেমাস জায়গা, এটা একটা ল্যান্ডমার্ক। 4টে রাস্তা এখানে ভাগ হয়। বাঁদিকে উপরের দিকে কেভিন টাওয়ার্স হয়ে ম্যালের দিকে চলে যাওয়ার রাস্তা, নিচে যেখান দিয়ে আমরা এখনই এলাম সোজা গান্ধী রোড যেদিকে আমরা যাব, আর ডান দিকে নিচে যেদিকে যাচ্ছে ওটা হচ্ছে দার্জিলিং স্টেশনের দিকে চলে যাচ্ছে আবার। আর এই হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস ক্লক টাওয়ার। তো ফাইনালি আমরা চলে এলাম জাপানিজ টেম্পল পিস প্যাগোডা। এটা একটা বুদ্ধ মন্দির। এই জাপানিজ টেম্পলটা একজন জাপানিজ মঙ্ক এস্টাবলিশ করেছিল 1972-তে। এই জাপানিজ টেম্পল বা পিস প্যাগোডার থেকে ভিউও কিন্তু খুব সুন্দর যদি আকাশ পরিষ্কার থাকে। আর পিস প্যাগোডাকে বলা হয় বিশ্ব শান্তি স্তূপা, যেটা এস্টাবলিশ করা হয়েছিল 1992-তে, আর এর হাইট প্রায় 100 মিটার। পিস প্যাগোডার গায়ে আপনারা দেখতে পারবেন বুদ্ধার বিভিন্ন বাণী বা জীবনের সাথে জড়িত বিভিন্ন ঘটনা, সেগুলো ওয়ালে কার্ভ করা রয়েছে। আপনারা ক্লকওয়াইজ ঘুরে এগুলো সব দেখতে পাবেন। সাথে বুদ্ধার বিভিন্ন রূপ, যেমন মৈত্রী বুদ্ধা, নির্ভানা, এরকম বিভিন্ন বুদ্ধার স্ট্যাচু এখানে রয়েছে। তো ফাইনালি আমরা এবার এলাম আমাদের হোমস্টে বা হোটেল পাহাড়ি সোল। এটা বলা হয় হোমস্টে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা হোটেল। এখানে পার ডে উইথ মিল সেরকম কোনো অপশান কিন্তু আমরা পাইনি, কিন্তু এর টিআরপি হচ্ছে এখানকার ভিউ। ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায় হোটেলের ব্যালকনি থেকে দাঁড়িয়ে, নিচে টয় ট্রেনের রুট দেখা যায়। আপনি সারাদিন বসে বসে এখানে দেখতে পারবেন বিভিন্ন টাইমে টয় ট্রেন যাওয়া আসা করছে। তো ফ্রেশ হয়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। ডালি ফটকের ওখান থেকে আমরা শেয়ারিং ট্যাক্সি 20 টাকা দিয়ে পার হেড আমরা চলে এলাম দার্জিলিং বাজার। তো আমরা হেঁটে এবার দার্জিলিং ম্যালটা একটু ঘোরার চেষ্টা করব। এটা বটকৃষ্ণ ধাম। এই রাস্তা দিয়ে যখনই আপনারা উপরে উঠবেন, প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে দার্জিলিং পোস্ট অফিস, যেটা তৈরি হয়েছিল 1921 সালে, ব্রিটিশরা তৈরি করেছিল। আর এই রাস্তায় অনেকগুলো চায়ের দোকান আপনারা দেখবেন, সাথে বিভিন্ন রকম জিনিস, বেশিরভাগই জামা কাপড় বিক্রি হচ্ছে, জামা কাপড় আর জুতো। এই হচ্ছে দার্জিলিং ক্লক টাওয়ার। এই দার্জিলিং ক্লক টাওয়ার বানানো হয়েছিল মোটামুটি 1920 সাল নাগাদ, আর এর ইনগ্রেশন হয়েছিল 1921 সালে। এইটা প্রায় 100 ফুট উঁচু, পাথরের তৈরি। তো আমরা ফাইনালি এসে গেলাম দার্জিলিং চৌরাস্তা। বাঁদিকে এটা হচ্ছে কেভিন টাওয়ার্স, আর এখান থেকেই দেখা যাবে ম্যালের ভিড়। এই চৌরাস্তা দিয়েই আমরা গেছিলাম জাপানিজ টেম্পল, যেটা নিচ থেকে এসে উপরে গেছিলাম। আর এখন আমরা উপরের যেই ডান দিকের রাস্তাটা সেটা দিয়ে যাব। তো আমরা এবার যাব ম্যালের দিকে। আর এখান থেকেই মোটামুটি আপনারা দেখতে পাবেন দুপাশে প্রচুর দোকান, জামা কাপড় বেশি পাবেন এখানে, জামা কাপড়ের অপশন, আর সাথে চায়ের দোকান, বিভিন্ন শোপিস, আর সাথে টিবেটিয়ান আর্কিটেকচার রিলেটেড অনেক দোকান বা শোপিসের দোকান। আর এখানে এই রাস্তাটা ভিড়টাও অনেক বেশি থাকবে। সন্ধ্যাবেলায় বেশিরভাগ লোক এখানে ঘুরতে আসতে পছন্দ করে। এই সময় থেকে অনেক দোকান খোলা থাকে, যেটা এখানে মোটামুটি যারা দার্জিলিং আসে ইভিনিং টাইমে এখানে সবাই কম বেশি আসে। আগে এই রাস্তার দুপাশে স্ন্যাক্সের দোকান বসতো, রাস্তায় ফুড স্টল ছিল, অনেক স্ট্রিট ভেন্ডাররা বসতো, কিন্তু এখন তাদেরকে দেখছি তুলে দেওয়া হয়েছে আর ভানু ভবনে শিফট করে দেওয়া হয়েছে। এই হচ্ছে ফেমাস গ্লেনারিজ, কেক বা বেকারি আইটেমের জন্য খুব ফেমাস এটা। এখানে আপনি নিজের মতো করে কেক নিয়ে নেবেন, নিয়ে আপনি বিলিং কাউন্টারে চলে যাবেন, বিল করে নেবেন। দামটা একটু উপরের দিকে আমার মনে হয়, কিন্তু আইটেম খুব ভালো। এই হচ্ছে দা স্টুডিও। এইখানে দাঁড়ালে খুব সুন্দর সুন্দর ছবি দেখা যায়। এখানের এই রাস্তায় অনেক সুভেনিয়ার শপও দেখতে পাবেন, টিবেটিয়ান আর্কিটেকচার, আর্ট আর্কিটেকচারের উপরে তৈরি বিভিন্ন জিনিস, সুভেনিয়ার শপ, এগুলো দেখতে পাবেন। যদি আপনারা ঘরের জন্য কিছু কিনতে চান কিনতে পারেন। এই হচ্ছে ম্যাল, সবাই এখানেই আসে আর এর আশেপাশেই হোটেল নেওয়ার চেষ্টা করে, কারণ এই ম্যালটাই হচ্ছে দার্জিলিংয়ের হাট। এখানে সন্ধ্যেবেলায়, দুপুরবেলায়, বিকালবেলায় সবসময় আপনি দেখবেন লোক রয়েছে, বসে রয়েছে, সবাই যে যার নিজের মতো সময় স্পেন্ড করছে, এনজয় করছে। এটা একটা বড় মাঠের মতো, আর চারিপাশ দিয়ে দোকান। আর এই হচ্ছে গোল্ডেন টিপস, দার্জিলিংয়ের একটা ফেমাস দোকান চায়ের। চা কেনার ইচ্ছা থাকলে আপনারা এখানে একবার ভিজিট করতে পারেন।
তো এইভাবে আমরা আজকে দিনটা শেষ করলাম। পরের দিন সকাল আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করলাম। মেঘলা ছিল, কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখতে পাইনি। আমরা দার্জিলিং স্টেশনের দিকে চলে আসলাম। আজকে প্রথম প্ল্যান হচ্ছে দার্জিলিং টয় ট্রেনে জয় রাইড করা। কিছুক্ষণ ওয়েট করার পর টয় ট্রেন ঢুকলো প্ল্যাটফর্মে। আমরা বসলাম জয় রাইড করার জন্য। এই পাশে এটা হচ্ছে স্টিম ইঞ্জিন, আমরা নিয়েছি ডিজেল। দুটো ডিজেল চলে, একটা স্টিম চলে, এরম করে অল্টারনেটিভভাবে চালানো হয়। যে রাস্তা দিয়ে এসেছিলাম আমরা সেই রাস্তা ধরেই যাব ঘুম অবধি। আমি আগে চড়েছি এই টয় ট্রেনে, কিন্তু আমার সাথে যারা গেছিলো তারা আগে কোনো সময় চড়েনি, তো তাদের এক্সপিরিয়েন্স করানোর জন্যই মেনলি এটা বুক করা। আগের দিন আসার সময় গাড়িতে বসে দেখছিলাম টয় ট্রেন, আর আজকে টয় ট্রেনে বসে দেখছি রাস্তা, সেখান দিয়ে যাচ্ছে গাড়ি। আর এই দার্জিলিংয়ের টয় ট্রেন যাত্রা বা জার্নিটা আমার খুবই ভালো লাগে। আর এই যে ডালি ফটক, এই যে নিচে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটাই চলে যাবে হচ্ছে আপনার রক গার্ডেন্সের দিকে। আর সামনে হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পাহাড়ি সোল, ওর নিচ থেকেই আমরা যাব। আর এই সামনে ডালি মনেস্ট্রি। কালকের থেকে আমরা উপরে বসে বসে ব্যালকনিতে বসে বসে নিচে টয় ট্রেন দেখছিলাম, আর আজকে টয় ট্রেন থেকে দেখছি আমাদের হোমস্টে পাহাড়ি সোল। আমি এটাকে বারবার বলছি হোমস্টে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা হোটেল, আগেও বলেছি, শুধু নামটাই হোমস্টে। রেট আমাদের পার ডে 1500 টাকা করে পার রুম পড়েছিল। তো আমরা এবার চলে আসলাম বাতাসিয়া লুপ। টয় ট্রেন এখানে কিন্তু 10 মিনিট দাঁড়াবে, কিন্তু আমাদের যে আগের যে টয় ট্রেনটা ছিল সেটা প্রচুর লেট চলছিল, জানি না কেন। সে দাঁড়িয়ে ছিল বলে লাইন ক্লিয়ার ছিল না, তাই জন্য এখানে প্রায় 20-25 মিনিট আমাদের দাঁড়াতে হয়েছে। অনেক লোক নেমে গেছে টয় ট্রেন থেকে, সবাই মোটামুটি নেমে গেছে টয় ট্রেন থেকে, যে যার মতো ছবি তুলছে। তো ফাইনালি 20-25 মিনিট পরে আমরা আবার ঘুমের দিকে রওনা দিলাম। আমার মতো বলে যারা প্রথমবার আসছেন এই টয় ট্রেন অবশ্যই ট্রাই নেবেন চড়ার জন্য, জয় রাইডটা করার জন্য। এই যে সামনের এই টয় ট্রেনটা, এটা খুব লেটে চলছিল, তার কারণ আমাদের টয় ট্রেনটাও লেট হয়ে যাচ্ছিল। তো ঘুম মনেস্ট্রিকে ডান দিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি ঘুম স্টেশনের দিকে। ঘুম মনেস্ট্রি আমরা কালকে দেখে নিয়েছি। এই হচ্ছে ঘুম স্টেশন। টয় ট্রেনের টাইমগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। তো এই ঘুম পৌঁছানোর পরে এখানে একটা লম্বা ব্রেক থাকে, এখান থেকে ইঞ্জিন যেটা থাকে সামনের দিকে যেটা চলছিল সেটাকে খুলে আবার উল্টো দিকে লাগানো হয়, কারণ টয় ট্রেনটা আবার ব্যাক যাবে। এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট ট্রেনটা দাঁড়ায়। এখানে একটা ঘুম মিউজিয়াম আছে, ঘুম রেল মিউজিয়াম, সেখানে যে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। আপনারা দেখতে পারবেন এই ডিএইচআরের বিভিন্ন পুরনো ছবি, যখন তৈরি হয়েছিল বা তারপরে যখন স্টার্ট হয়েছিল সেই সময় ব্রিটিশ টাইমের ছবি। এর ব্যাপারে অনেক রকম ইনফরমেশান পাবেন। পুরনো দিনে যেসব পার্টস ইউজ হতো এই ট্রেনে সেই সব রাখা রয়েছে। এই ঘুম স্টেশন এস্টাবলিশ হয়েছিল 1891, আর ভারতের এটা সবথেকে উঁচু স্টেশন। এলিভেশন হচ্ছে 7407 ফিট। এই স্টিম ইঞ্জিনটা এখন ঢুকছে, পরপর 3টে, 2টো ডিজেল তারপর একটা স্টিম। এই স্টিমটা ঢুকলো, তারপরে লাইন ক্লিয়ার হলো, তারপরে পরপর এবার ট্রেনগুলো আবার দার্জিলিংয়ের দিকে যাবে।
প্রথমে এই আমাদের ডিজেলটা ছেড়ে দিল, তারপরে ডিজেল আর স্টিমটা আবার আসবে পেছন পেছন। এই অর্ডারেই এই ট্রেনগুলো যাওয়া আসা করে। আবার ডালি মনেস্ট্রির সামনের থেকে টয় ট্রেন থেকে এইবার কি সুন্দর লাগছে দেখুন ডালি মনেস্ট্রিটা, নিচে টয় ট্রেন একটা বাঁক নিচ্ছে। অন্তত একবার ট্রাই করবেন এই রাইডটা নেওয়ার, খুব ভালো লাগবে। তো মোটামুটি 2 ঘন্টা লেগে গেছে, 2 ঘন্টার বেশি। আমরা এবার দার্জিলিং স্টেশনে ফিরে এলাম। তো আমাদের এবার নেক্সট যে প্ল্যানটা হলো, আমরা দার্জিলিংয়ে কিছু টুকটাক শপিং করব জামা কাপড়ের ও চায়ের, করে আমরা এখানে লাঞ্চটা করে ফিরে যাব হোমস্টেতে। আজকে রেস্ট নেব, কালকে মিরিক হয়ে ফিরবো এনজেপি। তো সেই অনুযায়ী আমরা কেভিনটার্স আর কুঙ্গাতে ট্রাই করেছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড়, তাই আর এখানে গেলাম না, অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। আমরা পাশে শিবম বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে খেয়ে নিলাম। তারপরে টুকটাক কিছু বাড়ির জন্য জিনিসপত্র কিনলাম, মেলে কিছুক্ষণ সময় কাটালাম, তারপরে আমরা ফিরে গেলাম। মেলে কিন্তু বাচ্চাদের জন্য এরম হর্স রাইডেরও ব্যবস্থা আছে। এই গোল্ডেন টিপস একটা নতুন ডেক খুলেছে, সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে আপনারা চা টেস্ট করতে পারেন, তারপরে চা কিনে নিতে পারেন পছন্দ মতো। তো আজকে শেষ দিন, আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং থেকে। আমাদের রাতে দার্জিলিং মেল আছে এনজেপির থেকে। আমরা মিরিকের রাস্তাটা দিয়ে যাব। এই ঘুম স্টেশনকে ক্রস করছি, ঘুম স্টেশন থেকে সোজা চলে গেলে রোহিণী হয়ে এনজেপি চলে যেতাম, কিন্তু আমরা যেহেতু মিরিক যাব, এটা ডান দিক দিয়ে ইউ টার্ন নিয়ে ডান দিক দিয়ে চলে যাচ্ছে। খুব সুন্দর মিরিকের রাস্তা, এক পাশে পাইন ফরেস্ট আর এক পাশে ওপেন স্কাই আর পাহাড়, মেঘ আছে, না হলে আরও সুন্দর হয়তো ভিউ পাওয়া যেত ওইদিকে। কি সুন্দর রাস্তা দেখুন। রোহিণীর থেকে মিরিকের রাস্তা আমার সবসময় ভালো লাগে। আর এই হচ্ছে লেপচা জগৎ, এখানে মোস্টলি লেপচারাই থাকে, লেপচাদের জনবসতি একটা। এই লেপচা জগৎ থেকে দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায় আকাশ পরিষ্কার থাকলে। এখানে কিছু হোমস্টেও আছে, সাথে পাইন ফরেস্ট, অনেকে এসে থাকেও এখানে 1-2 দিন। তো আমরা এসে দাঁড়ালাম লেপচা জগতের কিছুটা দূরেই পাইন ফরেস্টে। আমি আগে এসেছিলাম, কিন্তু এখানে এরকম টিকিট সিস্টেম ছিল না, এখন 20 টাকা করে টিকিট করে দিয়েছে। সাথে এরকম একটা ব্রিজ মতো বানানো হয়েছে ক্যানোপি ওয়াকের মতো, এগুলো আগে ছিল না। আমি এখানে আগে এসে দাঁড়িয়েছি, মোমো খেয়েছিলাম, তখন এত লোক এখানে দাঁড়াতেও না। বেসিক্যালি লোক লেপচা জগৎ থেকে ভিউটা দেখতো, কিন্তু যেহেতু বলছে, আমাদের ড্রাইভার জানালো যেহেতু ওখানে এখন প্রচুর জ্যাম হচ্ছে, গাড়ির অনেক জ্যাম হয়ে যাচ্ছে দাঁড়ালে, তো এখন সব গাড়িকেই এখানে দাঁড়াতে বলা হয়েছে পাইন ফরেস্টের ভিউ পাওয়ার জন্য, সাথে টিকিটের সিস্টেম করে দিয়েছে। এটা সুখিয়া বাজার, বেশ লম্বা বাজারটা, অনেক দোকান দেখলাম এখানে। চক বাজারের পর এটাই সবথেকে বড় বাজার আমার মনে হলো।
এইখান থেকে একটা রাস্তা যায় মানেভঞ্জনের দিকে, যেখান থেকে সান্দাফু রুট স্টার্ট হয়। সাথে এখানে সুকিয়া পুকুরি আছে, উপরের দিকে গেলে সুকিয়া পুকুরি আছে, ওটাও একটা প্লেস ভিজিট করার জন্য। আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। খুব একটা হাইফাই না, একটা লেক, আর তার পাশ দিয়ে সুন্দর বসার জায়গা, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পরিষ্কার থাকলে। সুকিয়া পুকুরি। আমরা ওটাই যাব না, এই রাস্তাটায় যে ডান দিকে চলে যাচ্ছে এই দিকেই যেতে হবে। এইদিকে গেলে মানেভঞ্জন সুকিয়া পুকুরি যাওয়া যাবে। আমরা এলাম সীমানা ভিউ পয়েন্ট। নেপাল আর ইন্ডিয়ার সীমানাতে তৈরি, তাই এই জন্য নাম সীমানা ভিউ পয়েন্ট। দূরে পাহাড় দেখা যাচ্ছে, এখানে মানেভঞ্জন আছে, এখান থেকে মানেভঞ্জন দেখা যাবে, সান্দাফু দেখা যাবে, ওইদিকে নেপালের পাহাড়ও দেখা যাবে। এখানে এই জায়গাটা, এই রাস্তাটা বা জায়গাটা ইন্ডিয়া আর নেপাল মিলিয়ে মিশে আছে। কিছু কিছু সময় ইন্ডিয়া, কিছু কিছু সময় নেপাল। এই যে এখন যেখান থেকে ঘুরছি আমরা, এটাকে আমাদের ড্রাইভার বললো এই জায়গাটা নেপালের মধ্যে। ইন্ডিয়ানরা এখানে বিজনেস করে, কিন্তু জায়গাটা নেপাল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে। অনেক উল বা গরম জামা কাপড়ের দোকান এখানে আপনারা দেখতে পাবেন। অনেক কম দামে আমরা একটা শাল কিনেছিলাম, খুব সুন্দর শাল। ভিউটা কিন্তু এখান থেকে খুবই সুন্দর। এই প্লেসটা মাস্ট ভিজিট। তো সীমানা বহি পয়েন্টে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার এগিয়ে গেলাম। আকাশের অবস্থা খুবই খারাপ, দু এক ফোঁটা বৃষ্টি পড়তেও শুরু হয়ে গেছে। গোপালধারা টি গার্ডেনের সামনে আমরা দাঁড়ালাম। এখানে দেখলাম অনেকে নেপালি পোশাক পরে ছবি তুলছে। এই রুটের এই একটা বড় চা বাগান, মোটামুটি সবাই দাঁড়ায় এখানে। এর সামনে কিছু চায়ের দোকানও আছে, চা খেতে পারেন, স্ন্যাক্সও খেতে পারেন। তো গোপালধারায় যতক্ষণ দাঁড়িয়েছিলাম তার মধ্যেই বৃষ্টি চলে এলো। আমরা তাড়াতাড়ি নেক্সট পয়েন্টে চলে এলাম, মিরিক। বৃষ্টির তেজ আস্তে আস্তে বাড়ছিল। আমরা খুব একটা বেশি ভালোভাবে ঘুরতে পারলাম না মিরিকটা। মিরিকের ওইদিকে আছে আই লাভ মিরিক লেখা, ওই অবধি আমরা যাইনি। ব্রিজের উপর দিয়ে যেয়ে আমরা ফিরে এসেছি, কারণ বৃষ্টিটা খুব জোর এসে গেছিলো। তো কিছুটা সময় আমরা মিরিকে কাটিয়ে আমরা আবার গাড়িতে উঠে এগিয়ে চললাম দুপাশে চা বাগান দেখতে দেখতে এনজেপির দিকে। তারপরে আমরা রাতে ট্রেন ধরে চলে এসেছিলাম কলকাতা।